নবম ও দশম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন অনুশীলনী 2.1-এর 32 নম্বর পৃষ্ঠা থেকে 12 নম্বর সৃজনশীল অঙ্কের সমাধান করা শিখব। দেখো, এখানে 12 নম্বর সৃজনশীল অঙ্কে তথ্য হিসেবে দেওয়া রয়েছে 100 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় 65 শিক্ষার্থী বাংলায়, 48 শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাস এবং 15 শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। তার মানে কোনো পরীক্ষায় 100 জন শিক্ষার্থী ছিল, এর মধ্যে বাংলায় পাস করেছে 65 শিক্ষার্থী, বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ে পাস করেছে 48 জন শিক্ষার্থী এবং 15 জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। উপরোক্ত তথ্যর আলোকে খ নাম্বার এবং গ নাম্বার সমাধান করতে হবে। তো ক নাম্বার যে অঙ্কটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে ক্রমজোড় সম্পর্কিত। তো আমরা দেখো প্রথমে ক নাম্বার অঙ্কের সমাধান করি, তারপর খ ও গ সমাধান করব। 12 ক নাম্বার। ক নাম্বারে বলা রয়েছে এক্স ওয়াই নির্ণয় করো। তার মানে যে ক্রমজোড়টি দেওয়া আছে সেই ক্রমজোড়টির এক্স ও ওয়াই এর মান নির্ণয় করতে হবে। তো শুরুতে দেওয়া আছে বলে আমরা ক্রমজোড়টি তুলে নিব। দেওয়া আছে প্রথম ক্রমজোড় 1, এক্স প্লাস ওয়াই। এই প্রথম ক্রমজোড়ের 1 হচ্ছে প্রথম উপাদান এবং কমার পর থেকে এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে দ্বিতীয় উপাদান, সমান দ্বিতীয় ক্রমজোড় হচ্ছে 2x মাইনাস ওয়াই, এটা হলো প্রথম উপাদান 2x মাইনাস ওয়াই, কমা 5 হচ্ছে দ্বিতীয় উপাদান। অর্থাৎ তুমি এভাবেও বলতে পারো প্রথম ক্রমজোড়ের 1 হচ্ছে প্রথম অবস্থান, এক্স প্লাস ওয়াই হচ্ছে দ্বিতীয় অবস্থান, আর দ্বিতীয় ক্রমজোড়ের 2x মাইনাস ওয়াই হচ্ছে প্রথম অবস্থান এবং 5 হচ্ছে দ্বিতীয় অবস্থান। তো প্রথম ক্রমজোড়ের প্রথম অবস্থান সমান দ্বিতীয় ক্রমজোড়ের প্রথম অবস্থান, এটা সমান হবে। আবার প্রথম ক্রমজোড়ের দ্বিতীয় অবস্থান সমান দ্বিতীয় ক্রমজোড়ের দ্বিতীয় অবস্থান, এটা পরস্পর কি হবে? সমান হবে। তো এভাবে আমরা লিখতে পারি ক্রমজোড়ের শর্ত মতে, ক্রমজোড়ের শর্ত মতে। তো ক্রমজোড়ের শর্তটাই হলো প্রথম ক্রমজোড়ের প্রথম উপাদান সমান দ্বিতীয় ক্রমজোড়ের প্রথম উপাদান। তো দ্বিতীয় ক্রমজোড়ের প্রথম উপাদান কত আছে? 2x মাইনাস ওয়াই, 2x মাইনাস ওয়াই ইকুয়াল 1। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এবং প্রথম ক্রমজোড়ের দ্বিতীয় অবস্থান হচ্ছে x প্লাস ওয়াই, অর্থাৎ দ্বিতীয় উপাদানও বলতে পারো, x প্লাস ওয়াই সমান দ্বিতীয় ক্রমজোড়ের দ্বিতীয় অবস্থানে আছে কত? 5, অর্থাৎ 5। তার মানে এই দ্বিতীয় অবস্থান সমান দ্বিতীয় অবস্থান আর প্রথম অবস্থান সমান প্রথম অবস্থান। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সমীকরণ। তো দেখো, যেহেতু আমাদের এখান থেকে এক্স এবং ওয়াই এর মান বের করতে হবে, সেহেতু আমরা এই সমীকরণ দুইটি অপনয়ন বা প্রতিস্থাপন যে কোনো একটি পদ্ধতি অনুসরণ করে সমাধান করতে পারবো। তো তোমরা অষ্টম শ্রেণীতে অবশ্যই অপনয়ন এবং প্রতিস্থাপন পদ্ধতি শিখেছো। তো দেখো, এখানে আমরা এটাকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করি। অপনয়ন পদ্ধতিতে সমাধান করার জন্য 1 নাম্বার যোগ 2 নাম্বার, অর্থাৎ 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণ কি করব? যোগ করব। তো দেখো, এখানে 1 নাম্বার সমীকরণটা আছে 2x মাইনাস ওয়াই ইকুয়াল 1 এবং 2 নাম্বার সমীকরণটা হলো x প্লাস ওয়াই ইকুয়াল 5। এটা হলো আমাদের 2 নাম্বার সমীকরণ। এখন সমীকরণ দুটি যেহেতু যোগ করব, সেহেতু এখানে লক্ষ্য করো মাইনাস ওয়াই আর প্লাস ওয়াই কাটা যায়, তো প্লাস মাইনাস আমরা কাটা দিলাম, তাহলে এখানে থাকে কত? 2x আর নিচে একটা x,
যোগ করলে আমরা পাবো কত 3x সমান 1 আর 5 যোগ করলে পাবো কত 6। তো 3x সমান যদি 6 হয় তাহলে একটা x সমান কত হবে? অবশ্যই কম। তাহলে x সমান 6 আর এখানকার 3টা গুণ অবস্থায় আছে, তাহলে 6-এর নিচে কী হবে? ভাগ অবস্থায় যাবে। তো এখানে 3 দ্বারা আমরা 6কে ভাগ করতে পারি, 3 দুগুণে 6, তার মানে x এর মান হচ্ছে কত? 2। তো দেখো এখানে আমরা x এর মান পেয়ে গেলাম 2। এখন এই x এর মান যদি 1 নাম্বার অথবা 2 নাম্বার যে কোনো একটা সমীকরণে বসাও তাহলে তুমি y এর মান পাবে। তো আমি এখানে 1 নাম্বার সমীকরণে x এর মানটা বসাই। x এর মান 1 নাম্বার সমীকরণে বসাই। তো 1 নাম্বার সমীকরণটা কি আছে? 2x মাইনাস ওয়াই ইকুয়াল 1, 2x মাইনাস ওয়াই ইকুয়াল 1, বা 2 আছে 2 থাকলো গুণ, যেখানে x আছে x না লিখে তার মান লিখব কত? 2 মাইনাস ওয়াই আছে y ইকুয়াল 1। 2 দ্বারা 2কে গুণ করলে 2 দুগুণে 4 মাইনাস ওয়াই সমান 1। এবার যে কাজ করব সেটা হচ্ছে এই যে 4-এর কাছে সমানের ওই পারে যে 1 আছে 1টা পক্ষান্তর করে নিয়ে আসবো। তো এখানে প্লাস আছে, পক্ষান্তর করলে হবে কি মাইনাস, সমান মাইনাস ওয়াইকে পক্ষান্তর করে সমানের ওই পারে নিয়ে গেলে আমরা পাবো প্লাস ওয়াই। অতএব ওয়াই ইকুয়াল 4 থেকে 1 বাদ দিলে আমরা পাবো কত? 3। তো দেখো এখানে আমরা অলরেডি ওয়াইয়ের মান পেয়ে গেলাম। তো এখন এখানে কি বলেছিল যে এক্স ওয়াই নির্ণয় করো। তো এখানে আমরা অলরেডি এক্স আর ওয়াইয়ের মান পেয়ে গেছি। অতএব নির্ণেয় মান এক্স কমা ওয়াই, এক্স যেহেতু প্রথম অবস্থানে আছে সেহেতু এক্স এর মান প্রথম অবস্থানেই লিখতে হবে। এক্স এর মান হচ্ছে 2, তাহলে প্রথম অবস্থানে দিলাম 2, আর ওয়াই আছে দ্বিতীয় অবস্থানে, তাহলে ওয়াইয়ের মান আমরা দ্বিতীয় অবস্থানেই দেব 3। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই গেল আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান। তো চলো এবার খ নাম্বার প্রশ্নটি দেখি। নাম্বার খ নাম্বারে বলেছে শুধু বাংলায় ও ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যা নির্ণয় করো। অর্থাৎ এই যে উপরোক্ত যেই তথ্যগুলো দেওয়া রয়েছে এই তথ্যগুলোর আলোকে আমরা ভেনচিত্রের মাধ্যমে শুধু বাংলা ও ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যা নির্ণয় করব। তো দেখো উপরোক্ত তথ্যগুলো আমরা একটা ভেনচিত্রে প্রকাশ করি। ভেনচিত্রে যদি প্রকাশ করি তাহলে তোমাদের বোঝার সুবিধার্থ হবে। তো সেজন্যই আমরা এর ভেনচিত্রটা অঙ্কন করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। 12 খ নাম্বার। তো দেখো এখানে তথ্যে বলেছে 100 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় 65 শিক্ষার্থী বাংলায়, 48 শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাস এবং 15 শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। তো তোমরা যে আয়তকার ক্ষেত্রটা দেখতে পাচ্ছ এই আয়তকার ক্ষেত্র হচ্ছে 100 জন শিক্ষার্থীর সেট, অর্থাৎ সার্বিক সেট ইউ সমান 100 জন শিক্ষার্থী। এবার পরবর্তীতে বলেছে কোনো পরীক্ষায় 65 শিক্ষার্থী বাংলায়, তার মানে এই যে কালো যে বৃত্তাকার ক্ষেত্রটা দেখতে পাচ্ছ এটা আমরা মনে করি যে বাংলায় পাস করেছে তার শিক্ষার্থীর সেট, বি দ্বারা প্রকাশ করলাম। 48 জন শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাস, তার মানে এই যে এখান থেকে দেখো এটা মনে করো যে ইংরেজিতে পাস করেছে এরূপ শিক্ষার্থীর সেট ই। আর উভয় বলতে ইংরেজির কিছু অংশ এবং বাংলার কিছু অংশ, এই যে সাধারণ অংশটা এই অংশটার মধ্যে বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ে পাস করেছে। তো উভয় বিষয়টাকে আমরা এভাবে প্রকাশ করি বাংলা ইন্টারসেকশন ই, অর্থাৎ ইংলিশ, মানে বাংলা এবং ইংরেজির মধ্যে যে কমন অংশটুক সেই অংশটুকুই হচ্ছে আমাদের বি ইন্টারসেকশন ই দ্বারা প্রকাশ করলাম। আর তাতে শিক্ষার্থীর সেট কত? শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 48 জন।
তো দেখো এখানে বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ে 5 শিক্ষার্থীর সেট, একটা বৃত্তাকার ক্ষেত্র আর বাংলার জন্য একটা বৃত্তাকার ক্ষেত্র, উভয় বৃত্তাকার ক্ষেত্রের ফলে এই আয়তকার ক্ষেত্রটিকে 4টি নিঃছেদ সেটে বিভক্ত করেছে। 4টি নিঃছেদ সেট কি? এই যে এই অংশটুকু এটা হচ্ছে P1, আর এই উভয়ের অংশটুক হচ্ছে P2, আর এই যে এই অংশটুক অর্থাৎ শুধু ইংরেজিতে পাস করেছে তাদের শিক্ষার্থীর সেট হচ্ছে P3, এবং ফেল করেছে কতজন? 15 জন। তো এই যে P4 হচ্ছে ফেল করা অংশ, অর্থাৎ এই যে P1, P2, P3 এই অংশটুকু আমরা যদি বাদ দিই, দিয়ে বাকি যেটুক থাকবে সেটা হচ্ছে যে বাহিরের অংশ। বাহিরের অংশটুক হলো P4, অর্থাৎ এখানে ফেল করা শিক্ষার্থীর সংখ্যা। তো এখানে আমরা লক্ষ্য করি P1 দ্বারা কি বোঝায়? P1 দ্বারা বোঝায় যে শুধুমাত্র বাংলাতে পাস করেছে এরূপ শিক্ষার্থীর সেট। তো শুধু বাংলাতে পাস করেছে এরূপ শিক্ষার্থীর সেট কিভাবে নির্ণয় করবে? তো বাংলাতে পাস করেছে কতজন? 65 জন। এখন এই 65 জন হচ্ছে এই কালো অংশ অর্থাৎ বৃত্তাকার ক্ষেত্র সম্পূর্ণ অংশটা। এই সম্পূর্ণ অংশ থেকে যদি এই যে এখানকার যেই ইয়াটা আছে, উভয়ের অংশ আছে, এই উভয়ের অংশটুকু যদি আমরা বাদ দিই তাহলে এই যে এইটুকু অংশ বার হবে। আবার এখান থেকে যদি শুধু ইংলিশে শিক্ষার্থীর সেট কত, তো ইংলিশের পরিমাণটা দেওয়া নেই, তাহলে এটা আমরা একটু পরেই বের করব। এখানে P2 হচ্ছে কত? উভয় বিষয়ে 5 শিক্ষার্থীর সেট, অর্থাৎ 48 জন শিক্ষার্থী। আর P4 হচ্ছে কি? ফেল করা শিক্ষার্থীর সেট। তো ফেল করা শিক্ষার্থীর সেট কতজন? 15 জন। তো আচ্ছা, আমরা এখন এর সমাধানটা শুরু করি, অর্থাৎ বাংলা এবং ইংরেজিতে পাস করেছে এদের সংখ্যা নির্ণয় করি। তো দেখো এদের সংখ্যা নির্ণয় করার জন্য আমরা শুরুতেই যে কাজ করব, এখানে বলে উভয়ের অংশটুক আগে ধরে নিব। তো উভয়ের অংশ কত আছে? P2, মানে বাংলাতেও পাস করেছে এবং ইংরেজিতেও পাস করেছে, তাকে P2 দ্বারা প্রকাশ করা হয়েছে। তো P2 সমান বাংলা ইন্টারসেকশন ইংলিশ, অর্থাৎ বাংলা এবং ইংলিশ উভয় বিষয় পাস। উভয় বিষয়ে পাস শিক্ষার্থীদের সেট এবং যার সদস্য সংখ্যা। তো দেখো উভয় বিষয়ের 5 শিক্ষার্থীর সদস্য সংখ্যা কত ছিল? 48 শিক্ষার্থী, বাংলা ও ইংরেজি উভয় বিষয় পাস, তার মানে 48 জন। তাহলে সমান 48 জন। আচ্ছা, এবার লক্ষ্য করো P1 সমান কত? তো P1 সমান হচ্ছে শুধুমাত্র বাংলায় পাস করেছে এমন শিক্ষার্থীর সংখ্যা। P1 সমান, তো P1 সমান আমরা এইভাবে বের করতে পারি যে বাংলার থেকে উভয়ের এই P2 এই অংশটুকু, অর্থাৎ উভয়ের অংশ হচ্ছে P2, এই P2টা বাদ দিতে পারি। বাংলার থেকে বাদ দিব P2, শুধু বাংলায় পাস করেছে শুধু বাংলায় পাস শিক্ষার্থীদের সেট এবং যার সদস্য সংখ্যা। আচ্ছা, বাংলার কত ছিল? বাংলার ছিল হচ্ছে 65 শিক্ষার্থী। তাহলে বাংলার 65 থেকে আমরা বাদ দিব P2, মানে উভয়ের অংশ। উভয়ের কত আছে?
উভয়ের আছে হচ্ছে 48, এই যে P2 হচ্ছে 48 মাইনাস 48, তাহলে বাদ দিলে আমরা পাবো হচ্ছে 17 জন। তো অলরেডি একটা অ্যান্সার আমরা পেয়ে গেছি, কারণ এখানে বলেছিল শুধু বাংলা ও ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যা নির্ণয় করো। তো শুধু বাংলায় পাশ করেছে এরূপ শিক্ষার্থীর সংখ্যা আমরা বের করলাম কত, 17 জন। এবার আসো বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ে পাশ করেছে এরূপ শিক্ষার্থীর সংখ্যা আমরা নির্ণয় করব। তো এরূপ শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করার কারণ, এখানে ইংরেজিতে পাশ করেছে এরূপ শিক্ষার্থীর সংখ্যা দেওয়া নেই। তো এটা আমরা বের করার জন্য শুরুতে যে কাজ করব সেটা হচ্ছে এই যে সার্বিক সেট ইউ থেকে আমরা বাদ দিব কি, এই যে বাইরের যে P4 মানে কি ফেল করা শিক্ষার্থীর সংখ্যা বাদ দেব। বাদ দিলে বাংলা এবং ইংরেজিতে উভয় বিষয়ে পাশ করেছে এরূপ শিক্ষার্থীর সেট পেয়ে যাব। বাংলা ইউনিয়ন ইংলিশ, অর্থাৎ বাংলা এবং ইংলিশ উভয় বিষয়ে। তো এইটাকে আমরা প্রকাশ করতে পারি সার্বিক সেট ইউ থেকে আমরা P4 অর্থাৎ ফেল করা শিক্ষার্থীর সংখ্যা বাদ দেব। সার্বিক সেট ইউ থেকে যদি P4 অর্থাৎ ফেল করা শিক্ষার্থীর সংখ্যা বাদ দিই, অর্থাৎ এই যে বাইরের এই অংশগুলো বাদ দিই, তাহলে যে ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে বাংলা এবং ইংলিশ উভয় বিষয়ে পাস শিক্ষার্থীর সংখ্যা থাকবে। সমান 1 বা উভয় বিষয়ে পাস শিক্ষার্থীদের সেট এবং যার সদস্য সংখ্যা। তো দেখো এখানে সার্বিক সেট ইউ অর্থাৎ আয়তাকার যে ক্ষেত্রটা ছিল, আয়তকার ক্ষেত্রে ইউ কতজন শিক্ষার্থীর সেট, 100 জন। 100 জন থেকে আমরা বাদ দিব এখানে P4। তো P4 হচ্ছে কি ফেল করা শিক্ষার্থীর সংখ্যা। তো ফেল করা শিক্ষার্থীর সংখ্যা কত, 15 জন। তাহলে সমান আমরা পাবো হচ্ছে 85 জন। আচ্ছা, এখন আমরা যে কাজ করব সেটা হচ্ছে শুধু ইংরেজিতে পাস শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করব। তো এটা বের করার জন্য আমরা এখানে একটা বিষয় লক্ষ্য করি। দেখো এখানে শুধু ইংরেজিতে পাস করেছে কতগুলো শিক্ষার্থী সেগুলোর পরিমাণ দেওয়া নেই। তার জন্য আমরা কি করলাম, সার্বিক সেট ইউ থেকে ফেল করা শিক্ষার্থীর সংখ্যা বাদ দিলাম 15 জন, দিলে থাকলো কত, 85 জন। এই 85 জন বাংলা এবং ইংলিশ উভয় বিষয় অর্থাৎ এই অংশটুকুর ভিতরে অন্তর্ভুক্ত আছে। তো শুধুমাত্র ইংলিশে পাস করেছে কত সেই পরিমাণটা যদি জানতে চাই, তাহলে ওই 85 শিক্ষার্থীর সেটের ভিতর থেকে এই যে P1 আর P2 যদি বাদ দিই, তাহলে শুধুমাত্র এই যে এইটুক অংশে কতজন থাকবে অর্থাৎ শুধু ইংলিশে কতগুলো পাস করবে তার পরিমাণটা অর্থাৎ P3 পেয়ে যাব। P3 সমান বাংলা ইউনিয়ন ইংলিশ অর্থাৎ বি ইউনিয়ন ই, এর থেকে বাদ দিতে হবে কি P1 ইউনিয়ন P2 অর্থাৎ P1 আর P2 এর মধ্যে যেই সকল উপাদান আছে সেই সকল উপাদানগুলো বাদ দিতে হবে। শুধু ইংরেজিতে পাস শিক্ষার্থীদের সেট এবং যার সদস্য সংখ্যা। আচ্ছা, বি ইউনিয়ন ই এর উপাদান আমরা কতগুলো পেলাম,
85 জন। এই যে বি ইউনিয়ন ই সমান আমরা পাইছি 85। তাহলে এই 85 থেকে বাদ দিতে হবে P1 আর P2। এই যে P1 আর P2 এর সকল উপাদান, এই যে P1 আর P2 সকল উপাদান বলতে এই যে P1 আর P2 মিলে এই যে বাংলার অংশ হয়। আর বাংলাতে কতজন পাস করেছিল? 65 জন। তাহলে 65 আমরা বাদ দিই, -65। তাহলে বাদ দিলে কত পাবো? 20 জন। তো এটা একটা অ্যান্সার। শুধু ইংরেজিতে পাস করেছে তাদের সংখ্যা। তো অ্যান্সার হিসেবে তোমরা লিখতে পারো, অ্যান্সার শুধু বাংলায় পাস শিক্ষার্থীর সংখ্যা 17 জন এবং শুধু ইংরেজিতে পাস শিক্ষার্থীর সংখ্যা 20 জন। তো এই হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো চলো এবার আমরা গ নাম্বার প্রশ্নের সমাধানটি দেখে নিই। গ নাম্বারে বলেছে উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল সংখ্যাদ্বয়ের মৌলিক গুণনীয়কসমূহের সেট দুটির সংযোগ সেট নির্ণয় করো। তার মানে উভয় বিষয়ে পাস কত? উভয় বিষয়ে পাস হচ্ছে 48 জন শিক্ষার্থী। এই যে 48 জন শিক্ষার্থী বাংলা এবং ইংরেজিতে পাস করেছে। আর উভয় বিষয়ে ফেল, উভয় বিষয়ে ফেল কত? 15 জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল। তো এই দুইটা সংখ্যার অর্থাৎ 48 এবং 15 এর মৌলিক গুণনীয়কগুলো বের করতে হবে। বের করে এর সেট নির্ণয় করতে হবে, তারপর সংযোগ সেট নির্ণয় করতে হবে। তো শুরুতে আমরা গ নাম্বার দিয়ে এখানে আমরা বলতে পারি যে উভয় বিষয় পাস, উভয় বিষয়ে পাস শিক্ষার্থীর সংখ্যা কতজন ছিল? 48 জন। এবং উভয় বিষয়ে ফেল শিক্ষার্থীর সংখ্যা, উভয় বিষয়ে ফেল শিক্ষার্থীর সংখ্যা কতজন আছে? 15 জন। আচ্ছা, এখন 48-এর মৌলিক গুণনীয়কের সেট এবং 15-র মৌলিক গুণনীয়কের সেট ধরে নিই। ধরি 48 এর মৌলিক গুণনীয়কের সেট সমান এ এবং 15 এর মৌলিক গুণনীয়কের সেট সমান বি। আচ্ছা, 48-এর মৌলিক গুণনীয়কের সেট এ ধরলাম এবং 15 এর মৌলিক গুণনীয়কের সেট বি ধরলাম। এখন 48 আর 15 এর মৌলিক গুণনীয়কগুলো বের করব। তো মৌলিক গুণনীয়কগুলো বের করার পূর্বেই আমরা 48-এর আগে গুণনীয়কগুলো বের করে নিই। তো 48-এর গুণনীয়ক বের করার উপায় হচ্ছে আমরা 1 দ্বারা আগে 48-কে ভাগ করি। তাহলে 1 দ্বারা যদি 48-কে ভাগ করি তাহলে 48 পাই।
তাহলে 1 গুণ 48 করব, অর্থাৎ যা দ্বারা ভাগ করব সেটা এবং ভাগফল এই দুইটা গুণ করলে যাতে আবার 48 হয়। এবার 2 দ্বারা যদি 48কে ভাগ করি তাহলে 24 পাবো, অর্থাৎ 2 দ্বারা যদি 48কে ভাগ করো তাহলে 24 দুগুণে 48, তার মানে 2 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি হলো 24, তার মানে 24 আর 2 গুণ করলে আবার 48 হবে। 3 দ্বারা যদি 48কে ভাগ করি তাহলে 3 × 48, তার মানে 3 আর 16 গুণ করলে আমরা পাবো হচ্ছে 48। 4 দ্বারা যদি 48কে ভাগ করি তাহলে 4 বারাং 48, তার মানে 4 আর 12 গুণ করতে হবে, তাহলে 4 বারাং 48 পাবো। আবার 6 দ্বারা ভাগ করলে কত হয়, 6 আষ্টে 48, তার মানে 6 আর 8 গুণ করলে আমরা পাবো 6 আষ্টে 48। তো দেখো এখানে 8 দ্বারা আবার ভাগ করা যায়, তো 8 দ্বারা ভাগ করলে 8 আর 6 আসে, তো বারবার এই একই সংখ্যা লেখার দরকার নেই। তো এখান থেকে দেখো আমরা 48-এর গুণনীয়কগুলো কি কি পেলাম, 1 2 3 4 6 8 12 16 24 48। তো এর ভিতর থেকে মৌলিক গুণনীয়ক বের করতে হবে। তো মৌলিক গুণনীয়কগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, অর্থাৎ এই যে 2 আর 3, বাদ বাকি সংখ্যাগুলো হচ্ছে যৌগিক। তো এর জন্য আমরা যৌগিক সংখ্যাগুলো নিব না, মৌলিক নিব। তো অতএব এখানে 48-এর মৌলিক গুণনীয়কের সেট কি ধরেছি, এ, তাহলে এ সেট সমান আমরা পাচ্ছি হলো 2 আর 3। এবার 15-র মৌলিক গুণনীয়কগুলো বের করি, আগে গুণনীয়ক সমূহ বের করি, তারপর মৌলিক গুণনীয়কগুলো বাছাই করে নিব। তাহলে এখানে 15কে 1 দ্বারা ভাগ করা যায়, তাহলে আমরা 15ই পাবো, 15 করতে 15। আবার 3 দ্বারা ভাগ করলে আমরা পাবো 5, 3 5 15, তাহলে 3 আর 5 গুণ করলে আমরা পাবো 15। তো দেখো এখানে 1 3 5 15 এটা হচ্ছে 15-র গুণনীয়ক সমূহ। এখন এই গুণনীয়ক সমূহের ভিতর থেকে আমাকে বের করতে হবে কি, মৌলিক গুণনীয়ক। তো মৌলিক কোনটা, এখান থেকে 3 আর 5 হচ্ছে মৌলিক। তাহলে আমরা এখানে 15-র মৌলিক গুণনীয়কের সেট কি ধরেছি, বি, তাহলে বি সেট সমান 3 আর 5 লিখব। আচ্ছা, এখন আমরা এ সেটের উপাদান 2 3 পাইছি আর বি সেটের উপাদান 3 5 পাইছি। এখন এখানে বলা হয়েছে কি, উভয় বিষয় পাস এবং উভয় বিষয় ফেল সংখ্যা দ্বয়ের মৌলিক গুণনীয়ক সমূহের সেট দুটির সংযোগ সেট নির্ণয় করো। এখন আমাদের সংযোগ সেট নির্ণয় করতে হবে। তো সংযোগ সেট মানে কি, ইউনিয়ন সেট, এ সংযোগ বি, অর্থাৎ এ এবং বি সেটের মধ্যে সংযোগ তৈরি করতে হবে। তো এ সেটের উপাদান কি কি আছে, এ সেটের উপাদান হচ্ছে 2 3, ইউনিয়ন আছে ইউনিয়ন, বি সেটের উপাদান হচ্ছে 3 5। আচ্ছা, সংযোগ সেট কিভাবে গঠিত হয়, 2 বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে সংযোগ সেট গঠিত হয়। তো এখানে দেখো 2টা সেট রয়েছে, 2টা সেটের সকল উপাদান নিয়ে সংযোগ সেট গঠিত হবে। তো এখানে দেখো 2 আগে লিখি, তারপর 3 5, তো এটাই হচ্ছে আমাদের সংযোগ সেট আর এটাই হলো অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 12 নম্বর সৃজনশীল অঙ্কের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।